শ্রেয়া এখন কি করছে? তাকে না জ্বালালে আমার ভালো লাগছে না। শ্রেয়া নিশ্চয় এখন ফোন টিপছে। শ্রেয়া তার নরম আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইলটা স্ক্রল করছে বা ফোনে সে গেম খেলছে, আমি শিওর। এমন সময় কল করে বিরক্ত করলে হ্যাপি লাগবে। শ্রেয়া ফোন ঘাঁটছে। হঠাৎ আমার কল পেয়ে শ্রেয়া বিরক্ত হয়ে বলল, কী রে বান্দর, ফোন দিলি কেন? তখন না কথা হলো, আবার কি? আমার শান্তি নামক জিনিসটার তো একদিনের গ্যারান্টিও নাই তোর জন্য। তোর এই কাছে পেলে কুচি কুচি করে কাটবো। সকালে আমার ঘুমের 12টা বাজিয়ে পালিয়েছিস তুই। আমি ফিক করে হেসে দিলাম। আহ শান্তি, এই মেয়ে রেগে কথা বললে এত কিউট লাগে। মনে চাই সারাদিন ওর বকবক শুনি। তবে আমিও কি কম যাই নাকি? আমার কণ্ঠে চিরচেনা ঠাট্টা মিশ্রিত বাণী শ্রেয়াকে শোনাতে হবে। বললাম, তোর শান্তি আমার গলায় হারাম। আয়নার সামনে দাঁড়া, দেখবি আমি তোর শান্তি। তবে তোর চেহারা দেখে তোর শান্তি চলে যেতে পারে, তখন কিন্তু আমি দায়ী নই। বান্দর ইচ্ছা, ফাজলামো করিস না। ওই বল কি চাস? জ্বালাবি না একদম বলে দিচ্ছি। বল কি চাস এখন? যা চাই তা দিবি তো? আপাতত রেহাই পাবো। বল কি চাস? আমি তোকে। কি হলো? শ্রেয়া কথা বলে না কেন? ও কি শকড হয়ে গেছে? গেলে তো ভালোই হবে। হয়তো আমার কথা শুনে 1 সেকেন্ড থেমে যায় শ্রেয়ার নিঃশ্বাস। তারপর একটা কটাক্ষের হাসি দিয়ে শ্রেয়া আমাকে বলল, ফারান, বেশি নাটক করিস না তো। ছোটবেলা থেকে জানি তুই মিথ্যে বলে পিএইচডি করেছিস। ফাজলামো বাদ দে বেয়াদব। নাটক? নাটক তুই করিস? শ্রেয়া কত অভিনয় করে রে। আর শোন, তুই ছোটবেলা থেকেই জানিস তোর রাগের চেয়েও আমি বেশি কিউট। সো আমাকে বেয়াদব বলার আগে কিউট বলে ডাকবি, বুঝেছিস? শ্রেয়া ফোন কেটে দেয়। আমি হাসতে থাকি। আমি এখনও ওদের ফ্ল্যাট থেকে যাইনি। নিচতলা থেকে কথা বলতে বলতে শ্রেয়ার রুমে আসলাম। সে ফোন কেটে দেয়। চাচিমা তাকে ডাকে। শ্রেয়া রান্নাঘরে চলে যায়। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা দেখতে যতটা কিউট, তার থেকে বেশি সুন্দর মেয়েটার রাগের এক্সপ্রেশন। মেয়েটা খুব যে বেশি রেগে থাকে এমন না, তবে যতটুকু রাগে তখন এত সুন্দর মুখের আকার আকৃতি করে, যা দেখতে আমি পুরো জীবন যে তাকে দিয়ে দিতে পারি। ও, একটু পরিচয় করিয়ে দিই। ঢাকার বসুন্ধরার এক মনোরম গলির কোনায় একটা বিরাট বড় বাসা আমাদের। বাড়িটা 4 তলা, নিচে 2 তলা ভাড়া দেওয়া। আমরা 3 তলা আর 4 তলায় একসাথে থাকি। মানে আমার পরিবার আর শ্রেয়ার পরিবার থাকি একসাথে। সম্পর্কে সে আমার দূরসম্পর্কের কাজিন। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। ছোট থেকে আমরা এরকমই। এক কথায় বলা যায় যে শৈশবের সেই দুষ্টুমিগুলো এখনও কাটেনি, বরং আরও গভীর হয়েছে। পার্থক্য একটাই, তখন ঝগড়ার মানে ছিল কেঁদে ফেলা, এখন ঝগড়ার মানে হলো চোখে চোখ রাখা, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখা। আর আমি যেন সেই ঝগড়ার গভীরে প্রবেশ করে শ্রেয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। সকালের খাবারের জন্য শ্রেয়া রান্নাঘরে এসেছে। কিছু সময় পর আমিও যাই সেখানে। যে দেখি শ্রেয়া ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্টে রুটি বানাচ্ছিল শ্রেয়া। কেউ নেই রান্নাঘরে। আমি যেয়ে শ্রেয়ার কানটা হালকা করে টেনে দিলাম। সে চমকে ওঠে। আমি ঘুরে বললাম, কিরে কামলি, কি করিস? চোখে দেখিস না নাকি? কাঁথা সেলাই করছি। আয় তোর ঠোঁট সেলাই করে দিই। নাটক কম করো। তোমার বানানো রুটি দেখে মনে হচ্ছে এটা দিয়ে কাউকে খুনও করা যায়। এত শক্ত বানাচ্ছিস, বাপ রে বাপ। শ্রেয়ার চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। আমার বেশ মজা লাগছে। শ্রেয়া ঘাড় না ঘুরিয়েই উত্তর দিল, তোর মতো মাথা মোটা কাউকে খুন করার জন্য বানাইছি। বানানো শেষ করি, তারপর খুন করব ভাবছি। কবে মরবি তুই? আহা! শ্রেয়া রেগে ফায়ার। আমার ভিতরে পৈশাচিক আনন্দ কাজ করছে। আমি পাশের চেয়ারটায় বসে মুখ টিপে হাসতে থাকি। হাসতে হাসতে বলি, মরতে তো আমি রাজি, যদি তুই কান্না করিস। তবে চোখে জল চাই, পানি নয়। আর আমার কাছে তুই 20 টাকা পাবি যদি
20 টাকা দিতিস, তবে 20টা শোধ করে দেব। শ্রেয়া আরও রাগে। শ্রেয়া এবার ঘুরে তাকালো আমার দিকে। ওর চোখে এক ধরনের চ্যালেঞ্জ, কিন্তু আমি এক প্রকার বাদরের মতো দাঁত বের করে আছি। শ্রেয়া বলে, তুই ভাবিস আমি তোকে নিয়ে কাঁদবো? একদিনও নয়। তোর জন্য কে কাঁদবে ভাই? ভাগ তো এখান থেকে। তুই জানিস না, কাদা মানেই দুর্বলতা নয়, ভালোবাসাও কাদায়। দেখবি ভালোবেসে কাঁদছিস আমার জন্য। আমার থেকে কথাটা শুনে শ্রেয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি কিছু বললাম না। হঠাৎ আমি চুপ করে গেলাম। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ভর করল। শ্রেয়া একটু অস্বস্তিতে পড়েছে আমার কথা শুনে। নীরবতা ভেঙে শ্রেয়া আমাকে বলল, তুই ঠিক আছিস তো? মানে কী সব বলছিস তা তুই নিজেও জানিস তো? শ্রেয়ার কথা শুনে আমি হেসে বললাম, তুই পাশে থাকলে খারাপ থাকে কি সম্ভব? কখনো আমার মন খারাপ হয় না, এভাবে পাশে থাকিস, বুঝলি? শ্রেয়া কি বলবে বুঝতে পারে না। শ্রেয়া আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেমন এক অচেনা অনুভূতি বুকের গভীরে হালকা ঢেউ তুলল শ্রেয়ার। তবুও ঝগড়া না হলে কি আর ওরা ফারান শ্রেয়া হয়? শ্রেয়া মুখে রাগের প্রতিভা এনে আমাকে বলল, এই মিষ্টি কথা বন্ধ কর। তোর এই সস্তা ডায়লগে আমি পড়বো না। ফ্ল্যাট করবি কাজের মেয়ের সাথে, যা। এগুলো নিয়ে এখন মেয়ে পটে না, বুঝেছিস? আর নিচের দিকে তাকা, আইছে ফ্ল্যাট করতে। কাজের মেয়েকে পটাতেই তো আসলাম। তুই তো কাজের মেয়ে, আর তুই পটেই গেছিস শ্রেয়া, শুধু স্বীকার করিস না। তবে ভালো, দুষ্টু প্রেম চলুক, আয় একটু জড়িয়ে ধরি। শ্রেয়ার মুখের রং পাল্টাতে শুরু করলো। রাগে লাল আভা দেখা যায়। শ্রেয়া দেরি করে না। শ্রেয়া এবার ক্ষেপে গিয়ে সত্যি সত্যি রুটি ছুঁড়ে মারল আমার দিকে। যা মর, আমাকে নিয়ে বেশি কথা বলিস না। তোর কপালে খারাপ আছে, এসব থেকে দূরে থাকবি, বুঝেছিস? শ্রেয়ার ছোড়া রুটি এসে আমার গালে লাগলো। আমি একবার চোখ গোল করে তাকালাম, তারপর হেসে উঠি। হেসে নিয়ে বললাম, দেখ, আমি বলেছিলাম তোর রুটি দিয়ে তুই আমায় মেরেই ফেলবি। কি রুটি রে বাবা! শ্রেয়া হেসে ফেলল এবার। এই হাসিটা ঠিক ওই রকম যেটা দেখে কেউ আর রাগ করে থাকতে পারে না। আমি তো কখনোই পারি না। মেয়েটার প্রতি আমার এতটা আকৃষ্টতা, সেটা ওর রাগ হাসিতেই লুকিয়ে আছে। বিকেল হয়েছে, সূর্যটা অনেকটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। আমি উঠেছি ছাদে, হাতে গিটার। ছাদের এক কোণে বসে গিটার বাজাচ্ছি। একটা পুরনো সুর। শ্রেয়া আসলো পাশে, বাতাস অনুভব করছে বাহিরে তাকিয়ে। আমি গান শুরু করি, আমাদের দুজনের খুব প্রিয় একটা গান। তুই ছিলি, তুই আছিস, তুই থাকবি। আমার গান শুনে হঠাৎ শ্রেয়া পাশ থেকে বলল, এই গান তুই বারবার গাস কেন? জানিস না আমার মাথা ধরে? এসব গাইবি না তো। তোর মাথা ধরা না ধরার চেয়ে বড় হলো এই গানের প্রতিটা লাইনে তুই আছিস। তোকে খুঁজে পাই আমি, আমার ভালো লাগে। তুই প্রতিটি লাইনে নাটক করিস, ঢং থাকে আরো বেশি। এটা ঠিক বললাম আমি, বুঝেছিস? আর তুই প্রতিটা রাগে এত সুন্দর লাগিস যে তোর ওপর রাগ করাটাও প্রেম হয়ে যায়। হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, যেন কোনো শিল্পীর আঁকা ছবি, যেন তুই। তুই হাসলে এমন লাগে পুরো পৃথিবী থেমে গেছে এক মুহূর্তের জন্য। আমার কথা শুনেই এক মুহূর্তের জন্য শ্রেয়া থেমে গেল, আমার দিকেই তাকিয়ে আছে। আমি গিটার থামিয়ে ওর দিকে তাকালাম, বললাম, তুই জানিস শ্রেয়া, তোকে ছাড়া কিছুই ঠিক লাগে না। তুই পাশে থাকলে পৃথিবীটাও ছোট মনে হয়। আমার তো মনে হয় তুই জাদু করেছিস। তোর চোখের ভিতরে কি জাদু আছে নাকি? একবার তাকালেই মন হারিয়ে যায় কোথায় জানি না। শ্রেয়ার ভিতরে যেন ঝড় চলছে। সে আমাকে আস্তে করে বলল, তুই এমন কথা বলিস কেন রে? আমরা কাজিন, সবাই শুনলে কি বলবে? নিজেকে সামলে রাখ। শ্রেয়ার কথা শুনে আমি একটু হাসলাম। শ্রেয়া তাকিয়েই আছে। গম্ভীর হয়ে বললাম, তোর কি মনে হয় ভালোবাসার সম্পর্ক দেখে আসে? ছোটবেলা থেকে তুই শুধু আমার কাজিন ছিলি, মানে ছোট থেকে কাজিন মেনেছি, একসাথে বড় হয়েছি।
3 ক্লাসের গ্যাপ দুজনের ভিতরে। বড় হবার পর এখন তুই আমার সব কিছু, অন্য কোনো কিছু আমি মানি না। আমার থেকে এমন কথা শুনে শ্রেয়া চোখ নামিয়ে ফেলল। হয়তো কিছু বলার ছিল তার, কিন্তু শব্দ খুঁজে পেল না কোনো। নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া। সে দাঁড়ায় না আর, গটগট করে হেঁটে চলে আসে ছাদ থেকে। 2 দিন পর আমি বিকেলে বাইরে থেকে আসলাম। দেখি মা বাবা অনেক খুশি। তারা বাইরে যাবে বলে প্রিপারেশন নিচ্ছে। জিজ্ঞাসা করলাম, কোথাও যাবে নাকি তোমরা? হ্যাঁ, তোর রেবেকা আন্টির কথা মনে আছে? ওই যে আমার বান্ধবী, তার ছেলে বিরাট বড় বিজনেস করে। তো এসব দিয়ে কি করবা? আরে, তোর চাচা বলছিল ভালো কোনো ছেলের সন্ধান পেলে জানাতে। শ্রেয়ার বিয়ের ব্যবস্থা করে ফেলবে। তাই রেবেকার সাথে আমার কথা হয়েছে। ছেলেকে আমি চিনি, খুবই ভালো ছেলে, অনেক টাকা পয়সাও আছে। শ্রেয়ার জন্য একদম ঠিকঠাক। বুঝিস তো, টাকা পয়সা ছাড়া সংসার চালানো টাফ। আর তাছাড়া শ্রেয়ার চয়েস হচ্ছে না। শ্রেয়ার জন্য ছেলেটা ভালো হবে। থাক, নয়তো আয় আমাদের সাথে। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। শ্রেয়া সবে অনার্সে পড়ছে, আর আমি লাস্ট সেমিস্টারে। তাকে এখন কেন বিয়ে দিবে? মাথা কাজ করছে না আমার। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সারা গা ঘামতে শুরু করেছে। এমনটা হয় গভীর শোকের কারণে। আমার মা বাবা বের হয়ে গেল। আমি দিশেহারার মতো দৌড়ে চলে আসলাম। বাবা মা একটা প্রস্তাব নিয়ে শ্রেয়ার বাসায় যায়। শ্রেয়ার জন্য অন্য এক ছেলের বিয়ের প্রস্তাব। সব কিছু শুনে শ্রেয়ার মা বাবাও খুশি। তবে শ্রেয়া চুপচাপ। সে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ মুখ শুকিয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে। পাগল পাগল মনে হচ্ছে। আমি শ্রেয়ার হাত ধরে বারান্দায় টেনে নিয়ে আসলাম। জিজ্ঞাসা করলাম, তুই রাজি? আমার মতামত কে চাই বল? মেয়ে হয়েছে, পরিবারের কথা তো শুনতেই হবে। আমি চাই তুই বল। তুই চাস না এই বিয়ে করতে? সবার সামনে বল। তুই কি ভালোবাসিস? মানেটা কি? তুই তো কখনো সরাসরি কিছু বলিসনি ফারান। সব সময় হাসি ঠাট্টা করিস, কখনো সিরিয়াস হোসনি। তুই কি জানিস না, প্রতিটা ঠাট্টার আড়ালে ছিল আমার ভালোবাসা। আমি শুধু ভয় পাইছিলাম, তোকে হারানোর ভয়। তোর সাথে কথা বলা যদি অফ হতো। আমি জানি না এত কিছু। আমার কথা শুনে শ্রেয়া স্থির হয়ে যায়। তারপর হঠাৎ শ্রেয়া আমার মুখটা হাতে নিয়ে বলল, তুই সিরিয়াস হলে আমিও রাজি থাকতাম। কি? তাহলে এখন? এখন আমি শুধু তোর হতে চাই। শ্রেয়া চলে আসে সবার সামনে। আমিও আসলাম। শ্রেয়া সবাইকে বলে দেয় সে বিয়ে করতে এখন রাজি নয়। কারণ জানতে চাইলে কিছু বলে না। রাজি না সেটা জোর দিয়েই বলে শ্রেয়া। শ্রেয়ার কথা মোতাবেক বিয়ের প্রস্তাব বাতিল হলো। 2 পরিবার একসাথে বসে কথা বলে। শান্তি লাগে বেশ। আর প্রথমবারের মতো আশার ও শ্রেয়ার হাসির মধ্যে ছিল শান্তি। ছাদে একসাথে বসে আকাশের দিকে তাকিয়ে আমি বললাম, তুই জানিস শ্রেয়া, তোকে না পেলে আমি চাঁদের দিকেও রাগ করে তাকাতাম। তোকে শুধু সুন্দর বলাটা অন্যায়। তুই আসলে এমন একটা অনুভূতি যা বোঝানোর ভাষা এখনও ভাষাবিদেরা খুঁজে পায়নি। আর আমি তো নাদান মাত্র। শ্রেয়া আমার কাঁধে মাথা রেখে বলল, তুই পাগল ছিলি, আছিস, থাকবি। আর তুই? আমার শান্তি, আমার ঝগড়া, আমার দুষ্টুমি, আমার প্রেম। তুই আর আমি সব সময়। এরপর কেটে যায় মাসখানেক। আমরা দুজনেই বাড়িতে সম্পর্কের কথা জানিয়ে দিই। সবাই মেনে নেয়। তাই একটা দিন দেখে আমার আর শ্রেয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 2 পরিবারে যেন উৎসব চলছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত আমি। শ্রেয়া হাসতে হাসতে বলল, এই যে তুই এত দৌড়ঝাঁপ করছিস কেন? তোর কি মনে হয় আমি পালিয়ে যাব? না, কিন্তু তুই চা করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো, সেটা আমি মানতে পারি না। তাহলে তুই খাবি না চা? তুই মুখ ঘুরিয়ে নিলেই আমার চা কষা হয়ে যায়। শ্রেয়া তার কাঁধের চুল সরিয়ে বলল, তুই আগেও এমন কথা বলতিস, আমি ভাবতাম মজা করিস।
এখন বুঝি তোর সব মজার কথার ভেতরে একটা সিরিয়াস ভালোবাসা ছিল। আমি শ্রেয়ার একদম কাছে এসে বললাম, তুই তো আমার ছোটবেলার খেলার সাথী, আমার প্রিয় ঝগড়ার পার্টনার, আমার প্রথম প্রেম, আর এবার আমার জীবন সঙ্গী। শ্রেয়া লজ্জায় চোখ নামিয়ে ফেলল, কিন্তু ঠোঁটের কোণায় এক অপার আনন্দের রেখা। আমিও হাসলাম। সব কিছু এত সুন্দর চলছিল, কিন্তু যেমনটা সব প্রেমেই হয়, একটা ছোট ভুল বোঝাবুঝি। শ্রেয়া হঠাৎ একদিন আমাকে দেখে আরেকটা মেয়ের সাথে কফি শপে কথা বলছি, সেটা হেসে। মেয়েটা একটু বেশি কাছাকাছি ছিল আমার। শ্রেয়া কিছু না বলে চলে গেল। পরদিন ফোনও ধরল না শ্রেয়া। আমি বুঝতেই পারলাম না কি হয়েছে। বারবার ফোন করলাম, মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর নেই। তৃতীয় দিন সকালে শ্রেয়ার বাসার সামনে এসে দাঁড়ালাম আমি, হাতে গিটার, গলা উঁচিয়ে গাইতে শুরু করলাম সেই পুরনো গান। যদি বলিস দূরে থাক, আমি কাছে আসবই। তুই শুধু আমারই থাক, আমি তোর হবই। শ্রেয়া, তুই না শুনলে আমি গান থামাবো না। শ্রেয়া জানালার পর্দা একটু সরিয়ে দেখল আমি দাঁড়িয়ে, মুখে রাগ, কিন্তু চোখে জল শ্রেয়ার। আমি হঠাৎ চিৎকার করে বললাম, ওটা ছিল আমার অফিসের প্রেজেন্টেশন নিয়ে কথা। মেয়েটা আমার প্রজেক্ট ম্যানেজার। তুই কথা না শুনে সিদ্ধান্ত নিয়ে নিলি কথা বলবি না? শ্রেয়া চুপচাপ নেমে এলো নিচে। তুই কি জানিস আমি কত ভয় পেয়েছিলাম? ভয় পাসনি, রেগে গেছিস। না রে ফারহান, এবার সত্যি ভয় পেয়েছিলাম তোকে হারানোর। আমি শ্রেয়ার হাতটা ধরে বললাম, তুই যদি কখনো ভয় পাস, একটাবার চোখে চোখ রাখিস, দেখবি আমি সেখানে আছি, তোকে শুধু ভালোবাসার জন্য। এটা ছিল আমাদের বিয়ের আগের রাত। দুই পরিবারের হুলস্থুল। শ্রেয়া লাল শাড়ির ট্রায়াল দিচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ফোনে বলে যাচ্ছি শ্রেয়ার সাথে, লাল শাড়িটাই নিস, তুই জানিস না তোর এই রঙে আমি একদম হুঁশ হারিয়ে ফেলি। চুপ কর, আমার মা পাশে দাঁড়িয়ে। তাহলে মাকেও বল, ছেলেদের হৃদযন্ত্র বিকল হয়ে যাচ্ছে। শ্রেয়া হেসে দিল। ফারহান, হুম। তুই যদি কখনো খুব দূরে চলে যাস, আমাকে ভুলে যাস না। তুই পাগল? তোকে ছাড়া আমি তো ছায়াটাও না। তুই আমার প্রতিটা দিন, প্রতিটা নিশি। বিয়ের দিনটা যেন এক রঙিন স্বপ্ন, চারপাশে আলো, ফুল, হইচই, কিন্তু আমার আর শ্রেয়ার চোখে একটাই কথা, তুই আর আমি আজ সত্যি এক হলাম। আমি শ্রেয়ার কানে ফিসফিস করে বললাম, আমি তোকে চুরি করে নিয়ে যেতাম যদি পরিবার রাজি না হতো। তাহলে কি আমি আসতাম? তুই না আসলে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতাম। ভালোবাসি তোকে ফারহান। আমি তো তোকে জন্ম থেকে ভালোবাসি, শুধু বুঝিনি কখন যেন দুষ্টুমিষ্টি ঝগড়া প্রেম হয়ে গেল। দুজনে মুচকি হাসতে থাকে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।